বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে, যেমনটা জানিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকদের দেওয়া সবশেষ তথ্য অনুযায়ী বিএনপি চেয়ারপারসনকে এখন সিসিউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়া চোখ মেলে তাকাচ্ছেন এবং তরল খাবার গ্রহণ করছেন। তবে শনিবার রাতে ডাক্তার জাহিদ হোসেনের সংবাদ সম্মেলনের পর আজ হাসপাতালে সাধারণ নেতাকর্মীদের ভিড় অনেকটাই কম। এখন পর্যন্ত উচ্চ পর্যায়ের নেতাকর্মীদেরও দেখা মেলেনি। উনি বিএনপি শুধু অভিভাবক না, গোটা দেশের অভিভাবক। সেজন্য সবাই উদ্বিগ্ন এবং উৎকণ্ঠার মধ্যে আছি। কয়েকদিন যাবৎ উনি হাসপাতালে আছেন এবং চিকিৎসা চলছে। দেশি বিদেশি সকল চিকিৎসকরা এটা নিয়ে কনসার্ন। উৎকণ্ঠা এখনো কাটেনি, নেত্রীর সমন্বিত চিকিৎসা চলছে। আমরা দেশবাসী খালি না, সারা বিশ্বের মানুষ এই চিকিৎসা এবং নেত্রীর এই স্বাস্থ্যগত বিষয় নিয়ে সবাই উদ্বিগ্ন। খারাপও বলা যাবে না, আবার ভালোও বলা যাবে না। পরিস্থিতি ভালোও বলা যাবে না, আবার খারাপও বলা যাবে না। আমরা আশা করছি বাংলাদেশে আসবোই, আমাকে নেওয়ার চেষ্টা করতে হবে না। আর যদি সাহস থেকে পাঠান, প্লেন পাঠান, আমি চলে যাব। দেখি কার কতটা মাথা আছে, কার ফাঁসির দড়ি কত শক্ত, কার বুলেট কত তীব্র বেগে যেতে পারে, আমি সেটা দেখে নেবো। হ্যাঁ, আমি ঘটনাচক্রে আমি চলে আসতে বাধ্য হয়েছি, কিন্তু আমি বাংলাদেশে ফিরবই। এই বাংলাদেশে যারা প্রকৃত অপরাধী তারা সাজা পাবে, দেশের মানুষের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদের শাস্তি দেবো, এবং বাংলাদেশকে আবার আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে তুলে বাংলাদেশের স্বাধীনতাকে আমরা সমুন্নত রাখবো। একটার পর একটা ডিসইনফরমেশন, একটার পর একটা মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করছেন কারা? আওয়ামী লীগের যে জনপ্রিয়তা রয়েছে, এখনো তারা ক্ষমতায় আসতে পারে। বাংলাদেশকে অগ্রগতির দিকে নিয়ে যাওয়া তো দূরস্থ, উল্টে বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতিকে ঝাঁঝালো করে তুলেছেন ডক্টর ইউনূস। কি রহস্য তার না ফেরার পেছনে? তিনি যেটা বলছেন যে তার একক সিদ্ধান্তের উপরে নির্ভর করছে না, তাহলে সেই সিদ্ধান্তে বাদ সাধছে কে? আদালত আর আদালত নেই, হয়ে গেছে ইউনূসের গোয়ালঘর। বিচারকরা পোষা গরু, আইনজীবীরা বাছুর, আর অন্যায়ভাবে গ্রেপ্তার করা আসামি নামক মানুষগুলো যেন গোয়ালঘরের এইসব প্রাণীদের শিং ধার করার এক একটি বস্তু। বিগত 16 মাসের শাসনে আদালতকে যে হাল ইউনূস করেছেন তার প্রমাণ পাওয়া যায় আদালতে যখন মেজর জেনারেল জিয়াউল হাসানের আইনজীবীকে ধমকে ওঠেন অবৈধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজিল ইসলাম। আসুন, কাতারের আমিরের সঙ্গে যে কাতার থেকে একটা এয়ার অ্যাম্বুলেন্স আনানো যায় কিনা, যা দিয়ে খালেদা জিয়া লন্ডন পৌঁছাতে পারবেন। তারেক রহমান মানে খালেদা জিয়ার পুত্র, মানে ঠিক কি বাধায়, কোন বাধায়, যেটা তিনি বলেছেন যে তার পক্ষে ব্যাখ্যা করে বলা নাকি বাস্তবতার কারণে সম্ভব নয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। এখন ইউনূস সরকারের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠেছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে দমন, নিপীড়ন এবং নির্যাতনের জন্য। এমনকি আদালতকে ব্যবহার করে মুক্তিযুদ্ধের পক্ষের যে কোনো মানুষকে হেনস্থা, সাজা এবং আক্রমণ করার ব্যবস্থাও করেছে এই সরকার। এর আগের বিশ্লেষণগুলোতে আমি বারবার বলেছি যে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ইউনূস তার পকেটে পুরে রেখেছেন এবং আদালতকে তার শোবার ঘর, গোয়াল ঘর, যাই বলেন না কেন, রান্নাঘরের মতো যথেষ্ট ব্যবহার করছেন এবং বিচারক নামের কিছু কর্মচারীদের দিয়ে যাচ্ছে তাই রায় দেওয়াচ্ছেন। সর্বশেষ আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে সাজা ঘোষণা করিয়েছেন। শেখ হাসিনাকে এরই মধ্যে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছে ডক্টর ইউনূসের অবৈধ আদালতের অবৈধ আইনের আওতায়। এখন তার সন্তানদের সাজা দেওয়া হলো যাতে তারা নির্বাচনে অংশ না নিতে পারেন। পুরো শেখ হাসিনার পরিবারকে নির্বাচন থেকে দূরে রাখার সমস্ত আয়োজন শেষ করে ফেলেছে তারা। এখন তো মনে হচ্ছে যে কোনো সময় হয়তো আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে, কারণ আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিন্তু শেখ হাসিনার পরিবার অংশ নিতে পারবে না। এই খেলা তো ইউনূস খেলে ফেলেছেন। যাই হোক, আজকে সেসব প্রশ্ন নয়, প্রশ্ন হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আদালতকে কি বানিয়ে ফেলেছে, সেই প্রশ্নের উত্তর খুঁজবো আজকে। শুরু করি অবৈধ সরকারের অবৈধ ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে দিয়েই, যেখানে অবৈধ অধ্যাদেশকে আইন হিসেবে দেখিয়ে শেখ হাসিনাকে ফাঁসি রায় দেওয়া হয়েছে। গত সপ্তাহের ঘটনা, এই ট্রাইব্যুনালে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসানের মামলার শুনানিতে একটা সাধারণ আইনি তর্ক কোথায় নিয়ে যাওয়া হয়েছিল সেটা বোঝা যায় যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের আচরণ থেকে। জিয়াউল হাসানের আইনজীবী নাজদিন নাহার অভিযোগ করেছিলেন যে তার মক্কেলকে সেফ হাউসে নিয়ম ভেঙে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাকে জানানো হয়নি, মানে লয়ারকে জানানো হয়নি, এমনকি তাকে কক্ষে ঢুকতেও দেওয়া হয়নি। আরো বড় অভিযোগ, এই জিজ্ঞাসাবাদে গুম অনুসন্ধান কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস উপস্থিত ছিলেন এবং তিনি আসামিকে ভয় দেখিয়ে বলেছেন, আপনার মেয়ে এতিম হয়ে যাবে, তার মানে তাকে হত্যা করা হবে। এই নাবিলা ইদ্রিস কিন্তু আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্টের একজন ডাইরেক্টর বলে আমরা পত্রিকাতেই খবর দেখেছিলাম। এটা হালকা অভিযোগ নয়। জিজ্ঞাসাবাদের সময় ভীতি প্রদর্শন বা পরিবারকে হুমকি দেওয়া বিচার প্রক্রিয়ার সম্পূর্ণ বিপরীত। আইনজীবী নাহারের দাবি অনুযায়ী এটা আইসিটি নিয়মেরও বাইরে, কারণ প্রসিকিউশন টিম ছাড়া অন্য কেউ সেখানে থাকার কথা নয়। তিনি আরো অভিযোগ করেন, তদন্তকারীরা নিয়ম বহির্ভূতভাবে ভিডিও রেকর্ড করেছেন। তর্কের এক পর্যায়ে চিফ প্রসিকিউটর, আমি চিফ বলতে চাই না, উনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম নাহারকে সরাসরি বলেন, চুপ থাকুন, কথা বলবেন না,
আপনাকেও আসামি করা হতে পারে। বিভিন্ন জায়গা থেকে আপনার বিরুদ্ধে অভিযোগ পাচ্ছি। ভাবুন একবার, আদালতে রাষ্ট্রপক্ষের এমন হুমকি এবং আদালত প্রাঙ্গণে আইনজীবীকে আসামি বানানোর ভয় দেখানো শুধু অশোভন নয়, এটা বিচার ব্যবস্থার উপর সরাসরি হস্তক্ষেপ, প্রভাব বিস্তারের চেষ্টা। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার হস্তক্ষেপ করলেও তিনি বিতণ্ডা থামাতে পারেননি। অবশ্য তিনি সেটা চেয়েছেন বলে প্রমাণ নেই। এটা ইউনূসের শোবার ঘর আদালত হিসেবে ব্যবহারের বাস্তবতা। আদালতের নেতৃত্ব চাপে আছে, কিন্তু চাপের উৎসকে ঠেকানোর মতো স্বাধীনতা নেই। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানকে আপনারা সবাই চেনেন। তিনি আওয়ামী লীগ সরকারের সবচাইতে ভয়ঙ্কর সমালোচক এবং ব্যক্তিগতভাবে তিনি ডক্টর কামাল হোসেনের জামাতা। তিনি এই ট্রাইব্যুনালকে শুরু থেকে অবৈধ বলে আসছেন। এবারও তিনি এই ট্রাইব্যুনালে ঘটা তাজুলের ভয়ঙ্কর আচরণ নিয়ে তার ফেসবুকে কয়েকটি প্রশ্ন তুলেছেন। তিনি স্পষ্টতই বলেছেন যে নাবিলা ইদ্রিসের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত ছাড়া ফেলে রাখা যাবে না। এমন হুমকি সত্য হলে এটা শুধু নৈতিক ব্যর্থতা নয়, এটা ন্যায় বিচারকে ধ্বংস করার মতো ঘটনা। ট্রাইব্যুনাল চাইলে ভিডিও দেখে যাচাই করতে পারে। 2, নাজনীন নাহারকে হুমকি দেওয়ার ধরনটা পুরনো এক দৃষ্টান্তকে মনে করিয়ে দেয়। 2013 সালে জামায়াতের আইনজীবী আব্দুর রাজ্জাক একই ধরনের চাপের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। ইতিহাসের এই পুনরাবৃত্তি বিচার ব্যবস্থার সুস্থতার গভীর প্রশ্ন তোলে। 3, তাজুল ইসলামের আরেক দাবি জিয়াউল হাসান নাকি 1000 মানুষকে হত্যা করেছেন এবং লাশের পেট কেটে নদীতে ফেলেছেন। এ ধরনের ভয়াবহ অভিযোগ আদালতে প্রমাণ ছাড়া তোলা এক ধরনের মিথ্যাচার। আদালতের ভাষা তথ্য নির্ভর হওয়া উচিত, রাজনৈতিক বক্তৃতা নয়। বার্গম্যান আরো একটি জরুরি প্রশ্ন তুলেছেন। গুম অনুসন্ধান কমিশনের সদস্য কিভাবে একটি ফৌজদারি মামলার জিজ্ঞাসাবাদে উপস্থিত থাকেন? কমিশন তো আলাদা সংস্থা। তারা যদি কারো কাছ থেকে তথ্য নিতে চান, সেটা প্রসিকিউশনের বা পুলিশের উপর নির্ভর না করে স্বাধীনভাবে হওয়া উচিত। তার এই ফেসবুক স্ট্যাটাসের নিচে অনেকেই মন্তব্য করেছেন। একটি মন্তব্য খুব স্পষ্ট, সেখানে বলা হয়েছে যে এটাই আসলে বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং বর্তমান রাজনৈতিক পরিবেশের প্রতিচ্ছবি। মন্তব্যকারীর মতে দেশে এখন বিচার নয়, একটা পরিকল্পিত প্রতিশোধ চলছে। শেখ হাসিনার মৃত্যুদণ্ড থেকে শুরু করে দলীয় নেতাদের বিরুদ্ধে মামলা, ভয় দেখিয়ে, স্বীকারোক্তি আদায় করে, প্রশ্নবিদ্ধ জিজ্ঞাসাবাদ করে সবই রাজনৈতিক উদ্দেশ্য পরিষ্কার করে। মানে সবই যে রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে সেটাই পরিষ্কার হয়। বিচার ব্যবস্থা পক্ষপাতদুষ্ট হয়ে গেলে আইনের শাসন কাগজে থাকে, বাস্তবে থাকে না। সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে এই সরকারের আদালতে সেটা বলি আপনাদের। ঠাকুরগাঁওয়ে আদালত প্রাঙ্গণে কয়েকজন বাউল এবং ভক্ত অনুরাগীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 4 জন আহত হয়েছেন। বুধবার দুপুর 2টার দিকে ঠাকুরগাঁও আদালত চত্বর এলাকায় এই ঘটনা ঘটে। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মানিকগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকারের মুক্তি এবং ভক্ত অনুরাগীদের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দুপুরে সমাবেশ ডাকেন বাউল সাধক এবং ভক্ত অনুরাগীরা। এতে তৌহিদি জনতার ব্যানারে আসা একদল লোক তাদের উপর হামলা করেন বলে জানান 2 জন প্রত্যক্ষদর্শী। বলা হচ্ছে যে খালেদা জিয়ার পরিবার তারেক রহমান এবং জুবাইদা রহমান তারা নাকি লন্ডনে বসে চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বাংলাদেশ সব দেশের ডাক্তারদের মিলিয়ে কিভাবে চিকিৎসা দিতে হবে এভার কেয়ার হাসপাতালে সেই বিষয়টির পূর্ণাঙ্গ সার্বক্ষণিক নজরদারি করছেন এবং ডাক্তার জুবাইদা রহমানের তত্ত্বাবধানে এই দেশে দেশে বিভিন্ন ডাক্তারদের মাধ্যমে খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে। খালেদা জিয়াকে কি বিদেশ নেওয়া হবে? তারেক রহমানের যে নিজস্ব কর্মী বাহিনী আছে বিএনপির ভেতরে, তার একজন তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন তিনি এই ফেসবুক পোস্ট দিয়ে শনিবার জানিয়েছেন যে পরিবার বিদেশ যাত্রারও ব্যবস্থা রাখছে এবং তার জন্য একটা এয়ার অ্যাম্বুলেন্স, অত্যাধুনিক যন্ত্রপাতি সম্বলিত এয়ার অ্যাম্বুলেন্স কাতার সরকারের কাছ থেকে চাওয়া হয়েছে এবং মানে আলোচনা শুরু হয়েছে কাতারের আমিরের সঙ্গে যে কাতার থেকে একটা এয়ার অ্যাম্বুলেন্স আনানো যায় কিনা যা দিয়ে খালেদা জিয়া লন্ডন পৌঁছাতে পারবেন। তারেক রহমান মানে খালেদা জিয়ার পুত্র, মানে ঠিক কি বাধায়, কোন বাধায়, যেটা তিনি বলেছেন যে তার পক্ষে ব্যাখ্যা করে বলা নাকি বাস্তবতার কারণে সম্ভব নয়, মানে এমনই এক অলৌকিক বাধা তাকে বেঁধে রেখেছে তার রোগশয্যায় থাকা মার কাছ থেকে এত হাজার মাইল দূরে, যখন আর হাসিনা সরকার ক্ষমতায় নাই, শেখ হাসিনা ক্ষমতায় নাই, ক্ষমতায় আছে তাদের সরকার, ইউনূস সরকার। এই অবস্থায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে আসলে ক্রমাগতভাবে একটা হতাশা তৈরি হচ্ছে। মানে তারা এটা এখন পরিষ্কার বুঝতে পারছেন যে 2024-এর আগস্টের পর থেকে এই এলেন তারেক রহমান, ওই এলেন তারেক রহমান বলে তাদের ঊর্ধ্বতন নেতারা যতই বুঝ দিক না কেন, এই যে তারেক রহমানের জন্য বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে, এই যে তারেক রহমানের বাসা প্রস্তুত হচ্ছে, এ মাসেই আসবেন, আগামী মাসেই আসবেন, খুব শিগগিরই আসবেন, এ আশা যে আর কখনো আশা হবে না, একরকম সেটা বুঝতে পারছেন বিএনপির নেতাকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এভার কেয়ার হাসপাতালের সামনে তাদের নেত্রীর জন্য দোয়া করতে জড়ো হচ্ছেন এবং এই ক্ষোভ, এই হতাশা তাদের ভেতরে বাড়ছে যে খালেদা জিয়া চলে গেলে বা খালেদা জিয়া যখন আসলে নির্জীব নিষ্প্রাণ, তখন যার দায়িত্ব নেওয়ার কথা মায়ের এবং দলের এবং দেশের, তিনি কেন এত দূরে? এই বিষয়গুলো নিয়ে সমালোচনা ঢাকতে তারেক রহমানের টিম, ওই যে মাহাদি আমিনের কথা বললাম, যে যিনি ঘোষণা দিয়েছেন যে জুবাইদা রহমান এবং তারেক রহমান মিলে পুরো চিকিৎসার বিষয়টি দেখভাল করছেন, তিনি কিংবা তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ, খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ, খালেদা জিয়ার চিকিৎসা সার্বক্ষণিকভাবে যিনি দেখেন ডাক্তার এজেডএম জাহিদ হাসান, তিনিও যখন সংবাদ মাধ্যমের সামনে ব্রিফিং দিতে আসছেন, তিনিও বলছেন যে এই চিকিৎসা আসলে চলছে চীন, যুক্তরাষ্ট্র, লন্ডন সব মিলিয়ে এবং সেই মানে চিকিৎসার বিষয়টিও সার্বক্ষণিকভাবে ছেলের বউ দেখছেন। কিন্তু বিস্ময়কর, মানে একটা অলৌকিক বাধা না হয় তারেক রহমানকে ঠেকিয়ে রেখেছে বাংলাদেশে আসার থেকে, কিন্তু শাশুড়ির সঙ্গে 17 বছর পর দেশে ফিরেছিলেন ডাক্তার জুবাইদা রহমান 2025-এর মে মাসে এবং সে সময় যখন তিনি ফেরেন তখন সংবাদ মাধ্যমগুলো এমন ভাবে সেটা শিরোনাম করেছিলেন যে এতদিন শেখ হাসিনা
সরকার থাকাতেই তিনি আসতে পারেন না এবং এখন থেকে নিশ্চয়ই তিনি নিয়মিত আসবেন। তিনি সাবেক নৌবাহিনী প্রধানের মেয়ে, জিয়ার আমলে তার বাবা নৌবাহিনী প্রধান ছিলেন, তার বাবা এরশাদ আমলের মন্ত্রী ছিলেন এবং সেই জুবাইদা রহমান কোন বাধায় এমন একটা পারিবারিক সংকটময় মুহূর্তে, যিনি নাকি চিকিৎসক, যিনি নাকি সব সমন্বয় করছেন বলে বিএনপির তারেক রহমান পক্ষ এখন দাবি করছে, তিনি কেন শাশুড়ির পাশে এসে দাঁড়াচ্ছেন না, সেটাও একটা প্রশ্ন বটে। বিএনপি আজকে একটা জরুরি সংবাদ সম্মেলন ডাকলো নয়াপল্টন কার্যালয়ে রুহুল কবির রিজভির নেতৃত্বে এবং সেই কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন ডাকার পরে আবার একটা কৌতূহলের সৃষ্টি হলো যে একটা সারপ্রাইজ, একটা বিস্ময় আসছে কিনা, তারেক রহমান প্লেনে উঠছেন কিনা। কিন্তু রুহুল কবির রিজভি আহমেদ আবারও সেই সংবাদ সম্মেলনেও নিশ্চিত করলেন যে তারেক রহমান দলের সঙ্গে আলোচনায় উপযুক্ত সময় হলেই নাকি দেশে ফিরবেন। তার মানে তার মা এতটা সংকটাপন্ন অবস্থায় আছেন কিন্তু সেটাকে যথেষ্ট উপযুক্ত সময় বলে পুত্র তারেক রহমান মনে করছেন না। এখন পুত্র তারেক রহমান কাতারের সঙ্গে আলাপের চেষ্টা করছেন যে তার মাকে যদি লন্ডন নিয়ে যাওয়া যায় এবং আলাপটা হচ্ছে যেই লন্ডন ক্লিনিকে গিয়ে তারেক খালেদা জিয়া জানুয়ারি মাসে বেশ সুস্থ বোধ করেছিলেন সেখানেই তাকে চিকিৎসা করতে নিয়ে যাওয়ার কথা তারা ভাবছেন এবং মানব জমিন পত্রিকা মানে পত্রপত্রিকাগুলো চেষ্টা করছে যে তারেক রহমানের যে সমালোচনা হচ্ছে যে তিনি কি এতটাই আসলে হৃদয়হীন, এতটাই স্বার্থপর যে তিনি মায়ের এমন বিপদ মুহূর্তে মানে মায়ের শেষ সময়ে বা এমন একটা সংকটাপন্ন সময়ে তিনি এসে সবকিছু ভাবনা বাদ দিয়ে তিনি মায়ের পাশে এসে দাঁড়াতে পারছেন না। সেসব সমালোচনা ঠেকাতে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো ব্যাপক চেষ্টা করছে। যেমন মানব জমিন পত্রিকায় দেখছি খবর, মায়ের অসুস্থতার খবর পেয়ে লন্ডনের হাসপাতালে ছুটে যান তারেক। মানে মা চিকিৎসাধীন আছেন ঢাকার বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে, যেখানে সারা দেশ থেকে বিএনপি নেতাকর্মীরা ছুটে আসছেন, কিন্তু তারেক রহমান ছুটে যাচ্ছেন লন্ডনের ক্লিনিকে এবং সেটা বাংলাদেশের সংবাদ মাধ্যমে শিরোনাম হচ্ছে। তো মানব জমিন লিখছে যে ঢাকা থেকে যখন জানানো হয় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর, শরীরে নানা সমস্যা দেখা দিয়েছে, পরিস্থিতি নিয়ে চিকিৎসক দল উদ্বিগ্ন, এই সংবাদ পেয়ে লন্ডন ক্লিনিকে ছুটে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সঙ্গে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। মানে জাইমা রহমানও কিন্তু প্রাপ্তবয়স্ক, মানে এরা কেন, নাতি এবং ছেলের বউ কেন দেশে আসতে পারছেন না, এই প্রশ্ন তো করতেই হয়। এবং তারেক রহমান লন্ডন ক্লিনিকে বেগম জিয়ার শারীরিক অবস্থা ব্রিফ করেন চিকিৎসককে, সেখান থেকে যুক্ত করা হয় ঢাকার এভার কেয়ার হাসপাতালের চিকিৎসকদের, আলোচনা করে ঠিক করা হয় চিকিৎসা কৌশল। এই চিকিৎসা প্রয়োগের পর বেগম জিয়ার শারীরিক অবস্থার আর অবনতি হয়নি, অনেকটা স্থিতিশীল অবস্থায় আছে। এবং মানব জমিন লিখছে সূত্রের দাবি আপাতত বেগম জিয়ার চিকিৎসাকেই বেশি গুরুত্ব দিচ্ছে পরিবার, তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেই বিদেশে নেওয়ার বিষয়ে বিবেচনা করা হবে। যেহেতু সরকারের দিকে ইঙ্গিত যাচ্ছে যে সরকার কোনো ধরনের বাধা তৈরি করেছে কিনা, তাই তড়িঘড়ি করে সরকারের বিভিন্ন পর্যায় থেকে এটা নিয়ে কথা বলা হচ্ছে। আজকে পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট বলে দিয়েছেন তারেক রহমান চাইলে তার প্রয়োজনে ট্রাভেল পাস একদিনের মধ্যেই তিনি দিয়ে দিতে পারবেন। কি বলছে গণমাধ্যম? ডেইলি স্টারের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। ডেইলি স্টার বলছে তারেক রহমান চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস দিতে পারবো পররাষ্ট্র উপদেষ্টা। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস দিতে পারবে লন্ডনে বাংলাদেশ হাই কমিশন। আজকে বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব আয়োজিত এক সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেছেন। উপদেষ্টা বলেছেন, কেউ যদি দেশে আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম ট্রাভেল পাস দেই, একবার দেশে আসার জন্য, এটা দিতে একদিন লাগে, অর্থাৎ ব্যাপারটা শুধুমাত্র একদিনের। তিনি বলছেন যে কাজেই তিনি তারেক রহমান যদি আজকে বলেন যে উনি আসবেন তাহলে আগামীকাল এটা আমরা দিতে পারবো, ট্রাভেল পাসটা দিতে পারবো, পরশুদিন তিনি চলে আসতে পারবেন। অর্থাৎ আজকে যদি তারেক রহমান ইচ্ছা পোষণ করেন যে আমি পরশুদিন দেশের উদ্দেশ্যে ফ্লাই করতে চাই, টিকিট কাটতে চাই, তাহলে আগামীকালকেই তার সমস্ত কাগজপত্র রেডি করে দিতে পারবে বাংলাদেশ হাইকমিশন অফিস যুক্তরাজ্যে যেটা অবস্থিত। তারপরে তারেক রহমান পরশুদিনই একদিন পরেই ফ্লাই করতে পারবেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন এটার নিয়ম হচ্ছে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন কেউ দেশে আসতে চাইলে এই ট্রাভেল পাস আমরা দিয়ে থাকি। এর আগেও পররাষ্ট্র উপদেষ্টা একবার বলেছিলেন, যখন এই আলোচনাটা দানা বেঁধে উঠছিল তখন বলেছিলেন যে তারেক রহমান চাইলে যে কোনো মুহূর্তে আমরা ট্রাভেল পাসের ব্যবস্থা করে দেব। তার মানে সরকার নিশ্চিত করছে যে বাংলাদেশ সরকারের তরফ থেকে তারেক রহমানের ফেরার ব্যাপারে কোনো ধরনের কোনো বাধা নেই। এই তথ্য যখন সরকার দিচ্ছে তখন আমরা দেখছি খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নানা রকমের উদ্বেগ তৈরি হয়েছে। আজকে দুপুরে বিএনপি জরুরি সংবাদ সম্মেলন করে খালেদা জিয়ার অবস্থা কি সেটা বলেছে, অবস্থা অপরিবর্তিত। কেউ কেউ বলছে যে টানা 3-4 দিন কিডনি ডায়ালিসিস করা হয়েছে, এখনও সংকটাপন্ন অবস্থা, তিনি ওষুধ নিতে পারছেন, তার শরীরে ওষুধ দেওয়া যাচ্ছে, অর্থাৎ তাকে চিকিৎসা দেওয়া যাচ্ছে, এটুকুই শুধু ভালো খবর ডাক্তারদের তরফ থেকে। কিন্তু তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স রেডি করে রাখা হয়েছে, যে কোনো সময় চাইলেই কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স চলে আসবে এবং চেষ্টা করা হচ্ছে পরিবারের তরফ থেকে ইংল্যান্ডে নিয়ে যাওয়ার জন্য। ইংল্যান্ডে নিয়ে যাওয়ার কথা গতকালকেই আমরা একটা ভিডিওতে বলেছিলাম যে ইংল্যান্ডে নিয়ে যাওয়ার একটাই উদ্দেশ্য থাকতে পারে, চিকিৎসা প্লাস এরকম সংকটময় সময়ে যেহেতু তারেক রহমান দেশে আসতে পারছেন না বলে তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, সেই জন্যই তার অবস্থানে অর্থাৎ ইংল্যান্ডে যদি খালেদা জিয়াকে নিয়ে যাওয়া সম্ভব হয় তাহলে জীবনের একেবারে অন্তিম মুহূর্তে, শেষ মুহূর্তে চিকিৎসা প্রাপ্তি এবং আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অন্তত সন্তানের পরম যত্নটা তিনি পেতে সক্ষম হবেন। এই ব্যাপার যখন আলোচনা হচ্ছে তখন আবার সমালোচকরা এটাও বলছেন যে খালেদা জিয়াকে ইংল্যান্ডে পাঠানোর এক ধরনের চেষ্টা হচ্ছে, তার মাধ্যমে খালেদা জিয়া এবং তারেক রহমান দুইজনকেই মাইনাস করার যে পরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে। যদিও সরকারের তরফ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে তারেক রহমানের দেশে ফিরতে সরকারের তরফ থেকে কোনো সমস্যা নেই। তাহলে বড় একটা প্রশ্ন ওঠে যে তারেক রহমান যে ফেসবুক স্ট্যাটাসটা দিলেন, সমস্যাটা কোথায়? সরকার যখন তড়িঘড়ি করে
গতকালকেই সরকারের প্রেস সেক্রেটারি ফেসবুক স্ট্যাটাসে জানিয়ে দিয়েছিলেন যে সরকারের কোনো আপত্তি নেই। আজকে পররাষ্ট্র উপদেষ্টা বলে দিলেন যে তিনি চাইলে একদিনের মধ্যে তাকে ফেরানোর ব্যবস্থা করা যেতে পারে। তাহলে কি প্রশ্ন এটা যে তারেক রহমান নিজেই ফিরতে চাইছেন না, কিংবা তিনি তার জীবনের শঙ্কা করছেন বাংলাদেশে এসে? তাহলে কি ব্যাপারটা এটা যে আগামী নির্বাচনের আগে তার দেশে ফেরার সম্ভাবনা নেই, নির্বাচন শেষ হবে, নির্বাচনের পরে বিএনপি যদি সরকার গঠন করে, বিএনপি সরকার গঠন করলে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে বিএনপির, তারপরে তারেক রহমান দেশে ফিরবেন? নাকি বাইরের কোনো শক্তি তার এই না ফেরার পেছনে কাজ করছে? এই বাইরের কোনো শক্তি আছে কিনা সেই অনুসন্ধানটা আমরা আরেকটা ভিডিওতে করব। সেই ভিডিওটা দেখার জন্য আপনাদের আমন্ত্রণ থাকলো। অন্যদিকে তারেক রহমানের ফেরা না ফেরার এই প্রসঙ্গের মধ্যে খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক এই বিবেচনা করে গতকালকেই বিএনপির যে ঘোষণা ছিল যে বিজয় দিবস উপলক্ষে 2 সপ্তাহব্যাপী বিএনপি নানা রকমের আয়োজন করবে, রোড শো সহ নানা আয়োজন করবে, আজকে বিএনপি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বিজয় দিবসের সমস্ত প্রোগ্রাম স্থগিত করার। সময় টেলিভিশন সেই তথ্যটা নিশ্চিত করছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে বলেছেন বিজয় দিবসের কর্মসূচি স্থগিত করলো বিএনপি। এই যে বিজয় দিবসের কর্মসূচি স্থগিত করা, তার মানে হচ্ছে যে বিএনপির মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়, যে কোনো মুহূর্তে আল্লাহ না করুক, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।